কিরে, তুই কোথায় চলে গেলি? আমরা সবাই বিয়ান সাহেবের হাতে মিষ্টি খেলাম, তোরটা মিস গেল। আনিস বলল। আমি যা খেয়েছি তা এখনো হজম হয়নি। তোরা যাবি? ঘড়ি দেখল সে, বলল। অনেক রাত হয়েছে, আমাকে একা যেতে হবে, নইলে তোরা থাক, আমি চলে যাচ্ছি। আমাকে বাইপাস দিয়ে যেতে হবে। বলতে বলতে সেই বর ইশরাকের কাছে গেল। তাসনুবা সিঁড়ি বেয়ে উঠছিল, এক হাতে মিষ্টির প্লেট আর শাড়ি ধরে। হঠাৎ থেমে গেল তার পা জোড়া। পুনরায় সিঁড়ি বেয়ে নেমে গেল সে। মুক্তাকে বলল। মুক্তা, আমি চলে গেলে কেমন হয়? তুমি থেকে যাবে বলেছিলে না? না, কাল তিতলিকেও নিয়ে আসতে হবে, ও ড্রেস চুজ করে দিতে হবে, ছোট ভাইয়াকেও বলতে হবে আমার চলে যাওয়া উচিত। তুমি কিছু মনে করো না, হ্যাঁ? আমি যথাসময়ে পার্লারে চলে যাব। বলেই সে ঘাড় ফিরিয়ে তাকালো। ততক্ষণে আনিস বেরিয়ে গেছে। তাসনুবা দ্রুত ক্লাব থেকে বের হলো। বাইরে যেতে দেখলো আনিস মুক্তার ভাইয়ের সাথে দাঁড়িয়ে কথা বলছে। তাসনুবা কিছুটা পিছনে গিয়ে দাঁড়াতে মুক্তার ভাই বলল। নুভা কিছু বলবে? জি ভাইয়া, ওনাকে। আঙ্গুল দিয়ে আনিসকে দেখিয়ে দিল। সে আনিস ঘাড় ফিরিয়ে তাকালো। কি? তাসনুবা বলল। আমাকেও বাড়ি ফিরতে হচ্ছে এমার্জেন্সি, আপনি আমাকে নিয়ে যেতে পারবেন? একা ফিরছি বললে আপু বকবে। আমি বাড়িতে বলেছিলাম আজ ফিরবো না, কিন্তু এখন ফেরাটা জরুরি হয়ে পড়েছে। আনিস মুক্তার ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে হাঁটতে লাগলো। তাসনুবা তার পেছন পেছন হাঁটতে হাঁটতে বলল। আশ্চর্য, কিছু বলছেন না কেন? আনিস বলল। কিন্তু আমি তো তোমাকে নিয়ে যেতে পারবো না, আমি বাইক নিয়ে এসেছি। আমি সেকেন্ড পার্সন ক্যারি করতে পারি না বাইকে, অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে। তাসনুবা তার বাইকের কথা শুনে বলল। সরি, আমি জীবনেও আপনার বাইকে উঠবো না। আপনি আমাকে অপমান করেছিলেন, আমার স্পষ্ট মনে আছে। দরকার নেই আপনার বাইকে করে যাওয়ার, আমি বাসে করে ফিরবো। আনিস বলল। আচ্ছা চলো, তোমাকে ডাইরেক্ট গাড়িতে তুলে দেই, সোজা বাড়িতে পৌঁছে দেবে। আমি একা একা ভাড়া গাড়িতে যাব না, আমি যেতে পারবো, আপনাকে চিন্তা করতে হবে না, আপনি চলে যান। আচ্ছা বাস স্ট্যান্ড অবধি যাই, তারপর দেখা যাবে। আনিস একটু দুশ্চিন্তায় পড়ে গেল। সে বাইকে উঠে বসলো। তাসনুবা রাস্তার পাশ দিয়ে হাঁটছে। রাস্তা এখন তো জ্যাম নেই। তাসনুবা হেঁটে হেঁটে বাস স্ট্যান্ড অবধি চলে এলো। সেখানে পটিয়া যাওয়ার বাসগুলো তেমন মানুষজন নেই। তাছাড়া একা একটা মেয়েও নিরাপদ নয়। পটিয়া থেকে আজিমপুর যাওয়া অবধি তো অনেকটা পথ। আনিস শেষমেশ চুপচাপ দাঁড়িয়ে থেকে বলল। আচ্ছা বাইকেই ওঠো, বাসে হবে না, এত রাতে ঝামেলা হয়ে যাবে। তাসনুবা গম্ভীর মুখে জেদ বজায় রেখে বলল। আপনার বাইকে আমি যাব না, আমাকে বসতে বলেই তো আপনি সাঁ করে দৌড় মেরেছিলেন। আজ এসব হবে না। আনিস ঠোঁট কামড়ে একবার তাকালো। কিছু বলতে গিয়ে থেমে গেল। জেদি মেয়ের সাথে তর্ক করে লাভ নেই। তাসনুবাও কোনোভাবে রাজি হলো না। অগত্যা তাকে বাসে উঠিয়ে দিয়ে আনিস ফিরতে বাধ্য হলো। তবুও ওকে একা পাঠিয়ে সে স্বস্তি পাচ্ছিল না। মেয়ে মানুষ এত রাতে একা বাসে, ব্যাপারটা চিন্তার। তাই সে বাসটার পিছু পিছু দূরত্ব রেখে বাইক চালিয়ে যেতে লাগলো। যদি বাস ফেলে, সে আগে অনেকটা পথ চলে এসেছে। মাঝপথে পৌঁছাতেই হঠাৎ ফোনের রিং। তৌসিফ ফোন করেছে। এত রাতে ফোন কেন? নিশ্চয়ই জরুরি কিছু। আনিস সাইডে বাইক দাঁড় করিয়ে কল রিসিভ করলো। তো রাগে তৌসিফের কাপা গলা শোনা গেল। আনিস ভাই, নুবা নাকি এখনো বাস স্ট্যান্ডের সামনে একটা বটতলা দাঁড়িয়ে আছে। আপনি আসার রাস্তা ওকে নিয়ে আসেন। বেয়াদবটা আজ বাড়ি ঢুকুক, এক চোখে কান ফাটিয়ে দেব। আমাকে বলছে আসবে না, এখন আবার বলছে চলে আসবে। এখন আমি ঘুম থেকে উঠে তাকে আনতে যাব, এটা সম্ভব? আনিস ভুরু কুচকে বলল। ও আমার সামনের বাসে। না, ও বাস থেকে নেমে গিয়েছে। আনিসের চোখ বড় হয়ে গেল। কি? কখন? হ্যাঁ, ওর দ্বারা সব সম্ভব। এখন ভয় পাচ্ছে। আপনি প্লিজ একটু দেখেন, আপনার বাইকে উঠিয়ে আনেন। আজ বাড়িতে আসুক, বাকিটা পরে দেবে। বেয়াদব মেয়ে কোথাকার, ওকে দেখে নেব আমি আজকে। আসুক একবার। তৌসিফ রাগে গর্জন করছে। আনিস তাড়াতাড়ি বলল। ও কোন জায়গায় নেমেছে, লোকেশন বলো। তৌসিফ বলল। বাস স্ট্যান্ডের কাছেই। পটিয়ার কেউ নেই, তাই নাকি নেমে গিয়েছে। আচ্ছা, মেসেজ চেক দেন, ও নাম্বার দিচ্ছি, আপনি ফোন দেন। আমি আপনার নাম্বারও ওকে দিচ্ছি। তৌসিফের গর্জনে বাড়ির সবাই এক জায়গায় জড়ো হয়েছে। সবার হইচই শুনে শায়নারও ঘুম ভেঙে গিয়েছে। তিতলির ঘুমায় তার সাথে। ঘুমানোর সময় ওর হাত থেকে উত্তরে, পা থাকে দক্ষিণে। এত নড়াচড়া করে ঘুমের মধ্যে শায়নার ভয় হচ্ছে কোন সময় তার পেট বরাবর ধুম করে লাথি দিয়ে বসে। কে জানে, লজ্জায় কিছু বলতেও পারছেন। আনিস ফোন করলো। রিং বাজতে তাসনুবা রিসিভ করলো। আনিস সরাসরি জিজ্ঞাসা করলো। কোন জায়গায় দাঁড়িয়ে আছো? তাসনুবা ঠান্ডা গলায় বলল। আমি বটতলার একটু সামনে।
ফোন কেটে আনিস আবারও ঘুরে গেল। রাস্তার বাতির নিচে দাঁড়িয়ে থাকা মানুষজনের ভিড় স্ক্যান করতে করতে সে বাইক নিয়ে বটতলার সামনে এসে থামলো। আর সেখানে তাসনুভা একাই দাঁড়িয়ে আছে, শীতে হাত দুটো বুকের কাছে ধরে রেখেছে, ঠকঠক করে শীতে কাঁপছে। আনিস কিছু বলল না, শুধু বাইকটা তার সামনে এনে একটা হর্ন বাজালো। তাসনুভা কিছুক্ষণ নড়ল না, স্থির দাঁড়িয়ে রইল বাইকটার দিকে চেয়ে। তারপর শীত নিবারণের জন্য শাড়ির আঁচলটা টেনে গা ঢেকে নিয়ে ধীরে ধীরে এসে বাইকের পেছনে বসলো। বাইক স্টার্ট দেওয়ার সাথে সাথে একটা ঝটকা, তারপরেই তাসনুভার নরম ঠান্ডা হাত দুটো তার পাঞ্জাবির কাঁধে এসে চেপে ধরলো। মুঠোটা শক্ত। আনিস কিছু বলল না। রাতের কুয়াশা ভেদ করে দুজনের ধীরে ধীরে অদৃশ্য হলো পথের মোড়ে। উঠোনে এসে বাইকটা থামালো আনিস। উঠোনে শাহিদা বেগম দাঁড়িয়ে আছেন, গায়ে শাল জড়ানো। তিনি ঠকঠক করে কাঁপছেন। আনিস ফিরতে দেরি করছিল বলে উনি বাইরে এসে ছেলের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। শাওন এত করে বলল, কিন্তু তিনি শুনলেন না। আনিসের পেছন থেকে তাসনুভাকে নামতে দেখলেন। তাসনুভা বলল, আপনাকে ভাড়া দিতে হবে? আনিস বলল, না, যাও। এটা রাখুন। হাতের মুঠোয় কত টাকা সেটা দেখা গেল না, তবে আনিস এতটুকু বুঝলো, এই মেয়ে টাকা দিয়ে ভাড়া দিচ্ছে না, তার গাল বরাবর ঠাস ঠাস করে দুটো চড় দিচ্ছে সাহায্য করার প্রতিদান হিসেবে। নিজের বিরক্তি আর রাগ লুকিয়ে সে বলল, এত অল্প টাকায় কি হবে? গাড়ির তেলের দাম দিতে হবে, এত অল্প টাকা নেব না। তাসনুভা চোয়াল ঝুলে পড়ার অবস্থা। মানে সে দেবে তেলের টাকা, কৃতজ্ঞতা প্রকাশ করে ভাড়া দিচ্ছিল আক্কেল করে, কিন্তু তাই বলে এভাবে তেলের দাম চেয়ে বসবেন উনি? এত নির্লজ্জ পুরুষ মানুষ সে জীবনেও দেখেনি। ভারী আশ্চর্য তো। সে মুখ ঝামটা মেরে বলল, 1 টাকাও দেব না। বলেই ঘুরে দাঁড়ালো চলে যাওয়ার জন্য। আনিস বলল, সুস্থ মস্তিষ্কে আমি যদি তোমাকে আর কোনো দিন আমার বাইকে উঠিয়েছি? তাসনুভা তাকে পুরোটা বলতে না দিয়ে বলল, আমারও এমন দুর্দিন আর আসবে না যে আপনার বাইকে উঠতে হবে। থ্যাঙ্কস ফর ইয়োর টাইম অ্যান্ড হেল্প টুডে। বলেই হিল জুতোর শব্দ তুলে গটগট পায়ে হেঁটে চলে গেল। কিন্তু তৌসিফ ইচ্ছে করে দরজা খুলছে না। দরজায় চর কিল ঘুষি দিতে দিতে সে চেঁচামেচি করতে লাগলো। জোহরা বেগম বললেন, তৌসিফ দরজা খুলে দে। তৌসিফ কম্বল নিয়ে এসেছে। কম্বলটা মুড়িয়ে সোফায় ঘুমিয়ে পড়তে পড়তে সে বলল, 1 ঘন্টা দাঁড়িয়ে থাকুক বাইরে। তাসনুভা সিঁড়িতে বসে রইল আর না পেরে। শীতের রাত এত দীর্ঘ যে 1 ঘন্টা দ্রুত ফুরাচ্ছে না। আনিস মাকে উঠোনে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, আম্মা, তুমি পাগল? এত শীতের মধ্যে মানুষ বাইরে দাঁড়িয়ে থাকে? একা একা এত দূর থেকে আসছিলি তাই চিন্তা হচ্ছিল। ওই মেয়েকে কোথায় পেলি? ইশরাকের বউর বান্ধবী। বাইকের পেছনে করে নিয়ে এলি? বিপদে পড়েছে, উদ্ধার করতে হবে না? তৌসিফ ফোন করে বলল ওকে নিয়ে আসতে। মা ছেলের কথোপকথন চলতে চলতে আনিস ঘরে ঢুকে পড়ল। শাহিদা বেগমও তার পেছন পেছন এলেন। একটু চা খাবি? না, এখন চা খেলে আর ঘুম আসবে না। অত শীতের মধ্যে বেরিয়ে গেলি, একটা জ্যাকেট মাফলার নিয়ে গেলি না? কাল দেখবি জ্বর চলে আসবে। অফিস আদালত করা মানুষদের নিজেদের শরীরের কথা ভাবতে হয়। আনিস পাঞ্জাবি খুলে বাথরুমের দিকে যেতে যেতে বলল, তুমি যাও, শুয়ে পড়ো, বাবু কাঁদছে মনে হয়। আর বলিস না, ওর মা একটু শান্তিতে ঘুমাতেও পারছে না। সারাদিন ঘুমাবে আর রাতের বেলা ভ্যা ভ্যা করে কাঁদবে। রুমের কোনায় থাকা ছোট বাস স্ট্যান্ডে গিয়ে কল ছেড়ে সে হাত মুখ ধুয়ে নিল। কিছুক্ষণ পর হঠাৎ একটা মেয়েলি কণ্ঠস্বর শোনা গেল। উঠোনে নেড়ি কুকুরের দল ঘেউ ঘেউ করছে। শাহিদা বেগম কান খাড়া হয়ে শুনলেন। কি হলো আবার? আনিস তোয়ালে দিয়ে মুখ মোছা শেষ গায়ে শার্ট জড়াতে জড়াতে ঘর থেকে বেরিয়ে গেল। শাহিদা বেগম তার পিছু যেতে যেতে বলল, বেরুস না এখন, কুকুরগুলো আচ্ছা বজ্জাত হয়েছে, গায়ে ঝাঁপিয়ে পড়বে। আনিস দরজা খুলে উঠোনে বের হলো একটা লাঠি হাতে নিয়ে। এর সাথে সাথেই আনিসের মেজো চাচা আর তাদের বাড়ির গলি থেকে কেউ একজন এসে তার পিছনে লুকিয়ে পড়ল। তার পিঠে শার্ট চেপে ধরে ঠকঠক করে হাত কাঁপছে। আনিস ভাই, হেল্প মি। এই বীজগুলো আমাকে চোর ভেবে নিয়েছে। আনিস ঘাড় ঘুরিয়ে তাকে দেখে অবাক হয়ে গেল। তুমি এখনো বাড়ি যাওনি? তাসনুভা দুপাশে মাথা নাড়ল। ছোট ভাইয়া, দরজা খুলছে না, পানিস। আনিস হতাশ হয়ে বলল, শার্ট ছেড়ে দাও। বিষয়টা তাসনুভার বোধগম্য হতে সে শার্ট ছেড়ে দিল। কুকুরগুলো তাদের দেখে আরো বেশি ঘেউ ঘেউ করছে, গায়ের উপর ঝাঁপিয়ে পড়বে এমন ভাবে ডাকাডাকি করছে। আনিস পাশ থেকে ইট পাথর কুড়িয়ে মারার ভয় দেখালো। ঘেউ ঘেউ করে সরে পড়তে লাগলো তারা। আরেকটা তেড়ে আসবে, আনিস ইট ছুঁড়ে দিল। কুকুরটা ঘেউ ঘেউ করে দূরে সরে গেল। তাসনুভা হাততালি দিয়ে বলল, আরেকটা মারুন। আনিস তার দিকে ফিরল। সাথে সাথে তাসনুভার চেহারা গুমোট হয়ে এলো। আনিস বলল, এবার যাও, তৌসিফকে ডেকে তোলো। আপনি ডাকুন, বদমাসটা দরজা খুলছে না।
শাহিদা দরজার কাছে দাঁড়িয়ে সবটা দেখছেন। আনিসকে যেতে হলো তৌসিফকে ডেকে দেওয়ার জন্য। দরজায় ধরাম ধরাম কয়েকবার শব্দ করতে তৌসিফ এসে দরজা খুলে দিল। গায়ে কম্বলটা জড়ানো, দরজা খুলে দিয়ে সে ঘুম ঘুম চোখে সোজা নিজের ঘরে চলে গেল। তাসনুবা দরজা বন্ধ করতে গিয়ে আনিসকে দেখে থেমে গেল, বলল, আবারও ধন্যবাদ, কিন্তু নায়ক নায়ক ভাব নেওয়ার দরকার নেই। আপনি খুব আহামরি কিছু করেননি, যাদেরকে পোষেন তাদেরকে জাস্ট তাড়িয়েছেন, নাথিং এলস। আনিস দাঁড়ালো না। মেয়েটার সাথে কথা বলে এনার্জি লস করার কোনো মানে হয় না। মাথায় সমস্যা আছে নির্ঘাত। তাসনুবা দরজা বন্ধ করতে গিয়ে আবারও ডাকলো, আনিস ভাই, আনিস ভাই, দাঁড়ান। আনিস থমকে দাঁড়ালো, না ফিরেই বলল, বলে ফেলো। গুড নাইট। কাল আপনি বিয়েতে না থাকলে আমি খুশি হব। আপনার জন্য আমি ভালো করে ছবি তুলতে পারিনি। তিতলি গাল ফুলিয়ে বলল। আমি বিয়েতে যাব না, আমি এক কথার মানুষ। তাসনুবা বলল, শাট আপ তিতলি, আমি তোমাকে ড্রেস সিলেক্ট করে দিচ্ছি, তুমি এটা পরে ভাইয়ের সাথে চলে যাবে, আর কোনো কথা শুনতে চাই না। তিতলি বলল, আমি গাউন পরবো না, আমি 3 পিস পরবো। সবাই গাউন পরবে, তোমাকেও গাউন পরতে হবে। দুজনেই তর্ক করে যাচ্ছে। ঝিমলি এসে বলল, কি হলো রে বাবা, দুজনে এত ঝগড়া কি নিয়ে? তাসনুবা অভিযোগে সুরে বলল, ওকে কাল না নিয়ে গিয়ে আমার গিল্টি ফিল হচ্ছিল, তাই আমি কাল অত কষ্ট করে চলে এসেছি ওকে আজকে নিয়ে যাব বলে, কিন্তু ও আমার কথাই শুনছে না, খুব অসভ্য হয়েছে ও। তিতলি বলল, আমার চোখে পানি ফিরিয়ে দাও, আমাকে কাঁদিয়েছো কালকে। তাসনুবা বলল, তোমাকে যেতে হবে না বিয়েতে। গাউনটা নিয়ে সে ভাঁজ করতে লাগলো। এমনভাবে ভাঁজ করতে লাগলো দেখে মনে হলো কাপড়টাকে শক্ত করে ধরলে সেটা ব্যথা পাবে। ঝিমলি বলল, ননদিনী, আপনি চলে যান, ও যাবে কি যাবে না সেটা দেখা যাবে। ও যদি 3 পিস পরে যায় আমি ওকে ক্লাবে ঢুকতেই দেবো না। তিতলি বলল, ওই ক্লাবে তোমার বাপের? বলেই জিভে কামড় দিল সে। তাসনুবা বলল, কি বলেছো? তিতলি দুপাশে মাথা নেড়ে বলল, কিচ্ছু না। তুমি টেবিলের উপর উঠে বসেছো কেন, বেয়াদব মেয়ে, নামো। তিতলি দুপাশে মাথা নাড়ল। কোলে নাও। হোয়াট? ঝিমলি হাসতে হাসতে বলল, এই দুই বোন সবাইকে পাগল বানিয়ে ছাড়বে দেখছি। সায়না ঘরে উকি দিল। চেঁচেমেচি শুনে ঝিমলি বলল, দেখো এরা কি অবস্থা করছে। সায়না তিতলিকে বলল। বড় বড় ডাকছে। তিতলি টেবিলের উপর থেকে একলা ফেনে মেলো। তাসনুবার পাশ দিয়ে যাওয়ার সময় জিভ দেখিয়ে দিল। তাসনুবা তার পেছন পেছন বেরিয়ে যেতে যেতে বলল, আম্মুকে বলবো তুমি আমাকে জিভ দেখিয়েছো, তুমি আমার সাথে এটা করতে পারলে? দুজনে চলে যেতে ঝিমলি সায়নার দিকে তাকিয়ে বলল। চিন্তিত দেখাচ্ছে কেন? সায়না বলল, আমি কিছু চেঞ্জেস দেখতে পাচ্ছি, মনে হচ্ছে বেবি নড়ছে না। ঝিমলি কপাল কুঁচকে ফেলল। কখন থেকে? সকাল থেকে এমনটা মনে হচ্ছে। মেজমা বললো এটা নাকি স্বাভাবিক, বড় আম্মু বললো এটা একপাশে শুয়েছিলাম তাই এমন হচ্ছে। ঝিমলি বলল, আমি নোভাকে বলবো? না না, আমি চাচ্ছিলাম বাড়ি যেতে, ছোট ভাইয়াকে নিয়ে ডক্টরের কাছে যাব। আমি রায়হানকে বলি? না ভাইয়া একটা কাজে বেরিয়েছে, ডিস্টার্ব করার দরকার নেই। তাহলে ছোট ভাইয়াকে বলি? উনি মনে হয় বিয়েতে যাবেন, চুল কাটতে গিয়েছেন, আমি বাড়ি যাই। আম্মুকে বলে যাও। সায়না বলল। বলেছি। সায়না তাদের বাড়িতে এসেছে। বাড়ির সবাই বিয়ে খেতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। শাহিদা বেগম সবটা শুনে বললেন, তোর মেজো ভাইকে বলবো? তোমরা সবাই আজ বিয়েতে যাচ্ছ? ছোট ভাইয়াও যাবে? সব পরিবার দাওয়াত করেছে না, যেতে তো হবেই। ইশরাকের মা আবার রাগ করবে, তোর ভাইয়ের বিয়েতে দাওয়াত দিলে আসবে না। দাঁড়া, আমি আনিসকে বলি। তিনি আনিসের ঘরে গেলেন। সে তার কোট আয়রন করছিল। মাকে ঘরে ঢুকতে দেখে ঘাট ফিরিয়ে তাকালো। শাহিদা বেগম বললেন, আনুকে নাকি ডাক্তারের কাছে যেতে হবে। কি হয়েছে? শাহিদা বেগম সবটা খুলে বললেন। আনিস বলল, ক্লাবে যাব 2টায়, ততক্ষণে চলে আসা যাবে। এই এতক্ষণ পর বলছে কেন? এইসব নিয়ে বসে থাকা যায়? তাজদারের কানে গেলেও কি বলবে? শাহিদা বেগম বললেন, কানে যাক, ওর বাড়ির লোকজন তো এসব কানেও নিল না। মেয়েটা কেন ধরফর করছে একটু বোঝার চেষ্টা তো করলো না কেউ। ওরও দোষ আছে। তাজকে ফোন করলেই তো হয়, ও সবাইকে বলতে পারে চাপা স্বভাবের হওয়া ভালো, কিন্তু বেশি চাপা স্বভাব ভালো না। তোরা সবাই একরকম, তুইও কম কিসে? আনিস বলল। আচ্ছা, ওকে কিছু খাইয়ে দাও ভালো করে, বোরকা নিতে বলো। শায়না কিছু খেলো না, দ্রুত বোরখা পরে নিল। তিতলি এসে তার রিপোর্টগুলো দিয়ে গেল। শায়নাকে বলল, কোলে করে নামাও। বাবুর কিচ্ছু হবে না, দেখো। ওর কিছু হলে সবাই বলবে আমি লাথি মেরেছি। আমি আজকের পর থেকে তোমার সাথে ঘুমাবো না ভাই।
শায়না তাকে কিছু বলল না। তার বুকের ভেতর ঢিপ ঢিপ করছে। এরা বলছে তাজদার সিদ্দিকীকে বলতে, কিন্তু সে জানে তাজদার সিদ্দিকীর কানে কথাটা যাওয়া মানে অতিরিক্ত 10টা ঝামেলা বেড়ে যাওয়া। কাকে কি বলে বসবে, তারপর সবাই বলবে সে কান পড়া দিয়েছে। আবার কাউকে কিছু বলতে বারণ করলে বলবে সে ইচ্ছে করে এমন করছে, তার বাচ্চা তাই সে ইচ্ছে করে অবহেলা করছে। আরও অনেক কিছু বলবে যা সে কল্পনাও করতে পারবে না। আনিস তাকে নিয়ে বেরিয়ে গেল হাসপাতালের উদ্দেশ্যে। তাসনুবা তখনই পার্লারের উদ্দেশ্যে বেরোচ্ছিল। সে কপাল কুঁচকে আনিসের পিছু পিছু শাইনাকে যেতে দেখলো। পুনরায় ঘরে গিয়ে রসনারাকে বলল, আম্মু, শাইনা কোথায় যাচ্ছে? বাবু নাকি নড়ছে না। তোমাদের কাছে এটা নর্মাল? এরকম হয় মাঝে মধ্যে। জোহরা বেগম বললেন, আজকালকার মেয়েদের কর্মকাণ্ড দেখে অবাক হই। কিছু হতে না হতেই ডাক্তার আর ডাক্তার। কিন্তু এটাকে এত নর্মালি না আর কি আছে মেজো আম্মু? ভাইয়া শুনলে ও মাই গড, আমাকে বকবে ভাইয়া। রসনারা বললেন, তোমাকে বকবে কেন? তুমি কি করেছো? তাসনুবা রেগে গেল ভীষণ, চেঁচিয়ে চেঁচিয়ে বলল, কি করেছি মানে? বলবে শাইনাকে ওই বাড়িতে কেন যেতে হলো? তোমাদের কিছু বলবে? বলবে তো আমাকে। উফ। সে বিরক্ত হয়ে গটগট পায়ে হেঁটে পার্লারের উদ্দেশ্যে বেরিয়ে গেল। পার্লারে যাওয়ার পথে শেভরনে গেল। সেখানে আনিসের পাশে শাইনা বসা ছিল, হাতে একটা পানির বোতল, চোখ মুখ লাল, মনে হচ্ছে এখন ঠোকা দিলে চোখ থেকে টপ টপ করে জল পড়বে। আনিস তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে কি যেন বলে যাচ্ছে আদুরে গলায়। পাশে কিছু কাগজের পলি আছে, সেখানে কিছু খাবার আছে যেটা শাইনা অর্ধেক খেয়ে রেখে দিয়েছে। তাসনুবার সামনে গিয়ে দাঁড়াতেই শাইনা চোখ তুলে তাকালো তার দিকে। ডাক্তার কি বলেছে? শাইনার বাম চোখ থেকে এক ফোঁটা জল পড়তে সেই সাথে সাথে মুছে ফেলে সেখান থেকে উঠে বেরিয়ে যেতে লাগলো। তাসনুবা আনিসের দিকে তাকালো। সিরিয়াস কিছু? বেবি ঠিক আছে? আনিস বলল, হ্যাঁ, ডাক্তার বলেছে ও পানি কম খায়। পানির পরিমাণ কম হলে বেবি কিছুটা অক্সিজেন ও পুষ্টি কম পায়, এরকম কিছু বলেছে ডাক্তার। তাসনুবা বলল, ও কাঁদছে কেন? তাজ বকেছে। কেন? কেন বকবে? ওকে সবার আগে বলিনি তাই। তাসনুবা ভীত কণ্ঠে বলল, আমাকেও দেবে? আপনার বোন সবসময় আমাকে বিপদে ফেলে। ওকে নিয়ে যান, আমি পার্লারে যাচ্ছি। এতই যখন চিন্তা ভাইয়ের বউকে নিয়ে, তুমিই নিয়ে যাও। তাসনুবা বলল। ইউ নো হোয়াট আনিস ভাই, আপনি একটা। আনিস বলল, ফালতু কথা বলবে না এখানে দাঁড়িয়ে, যেখানে যাচ্ছ যাও। তাসনুবা ক্ষোভের দৃষ্টিতে চেয়ে তারপর চলে গেল। তাজদার ঘুম ঘুম চোখে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। ইউকেতে তখন ভোরের বেলা, সকাল 7টা, বাংলাদেশে দুপুর 1টা। ফোনটা রিসিভ হতে শায়না কোথায় যেন চলে গিয়েছিল। ক্যামেরায় শুধু সিলিং দেখা যাচ্ছে। মনে হচ্ছে তাড়াহুড়োয় ফোনটা কোথাও ফেলে রেখেছে। তাজদার কিছুক্ষণ অপেক্ষা করলো। কেউ নেই। এমন কাণ্ড জ্ঞানহীন বিয়ে করতে তাকে কে বলেছে? শেষমেশ বিরক্ত হয়ে কল কেটে দিয়ে অডিও কল দিল। কিছুক্ষণ পর রিসিভ করলো শায়না। ভিজে চুল থেকে টুপটুপ করে পানি পড়ছে, তোয়ালেটা কাঁধে। কানে ফোনটা দিতেই তাজদার গলা ভারী করে বলল, কল রিসিভ করে কোথায় গিয়েছো? শায়না চুপ, শব্দ নেই। তার গলা দিয়ে শব্দ আসছে না। ভাইয়ার সামনে তাকে বকেছে। ভাইয়া এখন কি ভাববে? কোনো লাজ লজ্জা নেই। একা কল দিয়ে বকতে পারত, কিন্তু ভাইয়ার সামনে ভাই ভাববে সে সারাক্ষণ বোকামি করে। তাজদার সিদ্দিকী তাকে সবসময় বিপদে ফেলে দেয়। তাজদার গম্ভীর মুখে ডাকলো, শাইনা। জি। চুপ কেন? কথা বলো, মেডিকেলে আসো। শায়না কোনো কথা বলল না। তাজদার এবার আরো ঠান্ডা গলায় ডেকে উঠল। শাইনা। ধীরে ধীরে শায়নার ভেজা ক্লান্ত গলা শোনা গেল। আজান দিচ্ছে, আমি নামাজ পড়বো। আপনি ব্রেকফাস্ট করে ফোন দিন। তাজদার শক্ত গলায় বলল, আগে কথা শেষ করো। সব সময় পালাই পালাই করবে না, খবরদার। আমি সব সময় তামাশা করে মরে থাকি না। তোমার কোনো আইডিয়া নেই আমি কতটা প্রেশানি থাকি। কথা একবারে চাইতে দুইবার বলবে না। শায়না কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আমাকে বকে আবার কেন ফোন করেছেন? ভাইয়ার সামনে বকেছেন, আমার মান সম্মান রাখেননি কিছুই। তাজদার দাঁত কটমট করে বলল, আল্লাহর হস্তে ভিডিও কলে আসো, আমার মেজাজ খারাপ করো না প্লিজ। অনেকটা অনিচ্ছায় শায়না ভিডিও কলে এলো। স্ক্রিন জ্বলে উঠতেই দেখা গেল শায়নার চুলগুলো ভেজা, সোজাসিথি নাকের ডগা, চোখের কোণা লাল। তাজদার এক দৃষ্টিতে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর প্রশ্ন করল, এতক্ষণ কোথায় ছিলে? শায়না ঠান্ডা গলায় বলল, মনিকারের সাথে কথা বলছিলাম। কুচকে কুচকে কাপড় শুকাতে দেয়, ওগুলো ভেতরে ভেতরে ভাঁজ হয়ে যায়, ওসব ব্যাপারেই কথা বলছিলাম। তাজদার চুপ। শায়না ক্যামেরার সামনে দাঁড়ানো ঠিক, কিন্তু অন্যদিকে তাকিয়ে আছে, ফোনের দিকে তাকাচ্ছে না। তাজদার তার দিকে চেয়ে রইল, তারপর জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, চুলটা মুছে নাও ভালো করে, পানি পড়ছে। মুছবো পরে। তুমি ভীষণ খাপসারা গোছের মেয়ে। শায়নার সাথে সাথে ক্যামেরার দিকে তাকালো। ফোনে হাত দিতে যাবে তখনই তাজদার বলল, খবরদার ক্যামেরা অফ করবে না। উচিত কথা বললে খারাপ লাগে তাই না? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া হাউ টেন্স আই ফিল হার অল দ্য টাইম? শাইনা মমতাজ। শায়না মুখ ফিরিয়ে রাখলো, ক্যামেরার দিকে ফিরল না। তাজদার তার মুখের এক পাশ দেখতে পাচ্ছে শুধু। ওয়েল,
তোমার আমার চেহারা দেখতে ভালো লাগছে না? বাট লিসেন, তুমি ভীষণ খারাপ গোছের মেয়ে একটা। তুমি সব ব্যাপারে আমাকে জানানোর ব্যাপারে অমনোযোগী। ইচ্ছে করে এমন করছো তাই না? যাতে আমার হেল্প ছাড়াই তুমি সব ম্যানেজ করতে পারো। এত পণ্ডিত হলে একা থাকতে বিয়ে শাদী করেছে কেন? আমাকে এবার কে বলেছে এই মেয়েকে বিয়ে করতে? শায়না বলল, আপনার যদি বলা শেষ হয় তাহলে আমি একটা কথা বলতে পারি? বলো। আমার হাত খরচের টাকা দরকার। আমার কাছে টাকা থাকলে কাউকে দরকার নেই। একাই ডক্টরের কাছে চলে যেতে পারবো। বাড়িতে যেতে আমার লজ্জা হয়। অ্যাকাউন্টে চলে যাবে কাল। থ্যাঙ্কস। ফোন কেটে দিল তাজদার সিদ্দিকী। শায়না মেসেজে লিখল, এভাবে ফোন কেটে দিয়েছেন কেন? তোমার যা মনে হয়। আমার মনে হচ্ছে হাত খরচের কথা বলেছি বলে ফোন কেটে দিয়েছেন। ছোট লোকে চিন্তা ভাবনা। আমার যদি সাধ্য থাকতো তোমাকে ভুলে থাকার, আমি তাই করতাম। বিয়ে করে ফেসে গেলাম আমি, শালার। শায়না ব্যঙ্গ করে লিখল, বিয়ে করে ফেঁচে গেলাম শালার। তাজদার তাকে ব্লক করে দিল। তাসনুবা বেবি পিঙ্ক কালারের একটা গাউন পরেছে, মন খারাপ। তাজদারের বকা খেয়ে একপাশে চুপ করে বসে আছে। আর কত বকা খেতে হবে সে জানে না। শায়না এত বোকা একটা মেয়ে, ও ভুল করবে, বকা খেতেই হবে তাকে। রাগে তার মাথা ব্যথা করছে। ভাইয়ার কথাগুলো এত শক্ত শক্ত, সে মাথা থেকে সরাতে পারছে না। হঠাৎ সাবরিনাকে দেখতে পেল সে। ওরা সবাই এসেছে নাকি? সাবরিনা, আশরাফ, আশরাফের কোলে তার বাচ্চা ছেলেটা শাহিদা বেগমকেও দেখা গেল। তাসনুবাকে দেখে সাবরিনা হাত নাড়ল। তানসুভা, এদিকে এসো। তাসনুবা এগিয়ে গেল। আশরাফ বলল, নুভাও এসেছে? জি ভাইয়া, মুক্তা আমার ফ্রেন্ড। তাহলে তো ভালোই। সাবরিনার সাথে শাহিনার ব্যাপারে কথা বলতে বলতে শাওনকে দেখল সে। শাওন এসে বলল, নুবা তসিফ তিতলি আসেনি? জানি না আসবে কিনা। শাওন অন্যদিকে চলে গেল। আম্মা, ভাবিকে নিয়ে চলে এসো। এখানে কনে পক্ষের লোকজন, ওইদিকে বরপক্ষ। চলো। এই শাওন, এদিকে আয়। আনিসের কণ্ঠস্বর ভেসে এলো। সবাই তার কথা শুনে ঘাড় ফিরিয়ে তাকালো। নেভি ব্লু রঙের চকচকে দামি স্যুটবুট তার পরনে। তাসনুবাকে দেখা মাত্রই বলল, একা এসেছো? তাসনুবা বুকে হাত ভাঁজ করে দাঁড়িয়ে ছোট্ট করে বলল, হ্যাঁ, গোটা ফ্যামিলি নিয়ে হাজির হওয়া আমি পছন্দ করি না। আনিস আঙ্গুল দিয়ে দূরেই তাক করলো। তাসনুবা তার আঙ্গুল অনুসরণ করে তাকাতেই দেখল তিতলি মুরগির রোস্ট খাচ্ছে তাকে দেখিয়ে দেখিয়ে। পাশেই তৌসিফ, শাওন, রায়হান, ঝিমলি। তাসনুবা অবাক। মুক্তার বোন সুপ্তি তিতলিকে আর মাংস তুলে দিচ্ছে। সে খুব খুশি হয়েছে। তাসনুবা আনিসের দিকে ফিরতেই আনিস চোখ সরিয়ে নিল। পেছন থেকে একজন মহিলা বলল, আসিস না। আনিস ঘাড় ফিরিয়ে তাকালো। আন্টি মহিলার পাশে থাকা লোকটার সাথে হেসে হ্যান্ডশেক করে বুকে জড়ালো। মহিলা বলল, আনিসের প্রফেশনাল হচ্ছে না। শাহিদা বেগম বলে উঠলেন, হ্যাঁ, প্রমোশন বেড়েছে, কালই খবর পেল। এখনো কাউকে শোনায়নি। এখান থেকে গিয়ে সবাইকে শোনাবো। মেয়ে একটা পাশের বাড়িতে বিয়ে দিয়েছি, মিষ্টি পাঠাতে হবে, তাই শোনায়নি। আনিস মাকে সাবধান করার জন্য নানান ইঙ্গিত করছে, কিন্তু মা তার দিকে তাকাচ্ছে না। পাশ থেকে আরেক বন্ধুর মা শাহিদা বেগমের উদ্দেশ্যে বলল, ছেলের প্রফেশনাল হয়েছে, এবার বউ ঘরে তুলুন। আর কত? শাহিদা বেগম হাসি মুখে বললেন, ছেলেগুলো এত মা নেওটা, কতবার বললাম নিজে পছন্দ করে একটা বিয়ে কর। না, তার মেয়েদের সাথে কথা বলতেও নাকি লজ্জা করে। কখন আমি মেয়ে খুঁজবো আর তাকে বিয়ে করাবো? বড়টাকে কোনো মতে করালাম, এখন এটার জন্য একটা ভালো মেয়ে নিয়ে আসতে পারলে বাঁচি। আনিস বলল, আম্মা চলো খাবে। আন্টি আপনারাও চলুন, এক টেবিলে বসিয়ে দিই। তাসনুবা সাবরিনাকে বলল, আপনার দেওর আজকে এভাবে সেজেগুজে এসেছে কেন? তার কারণ বুঝলাম। সাবরিনা হেসে ফেলল। মজা করে বলল, আমার দেওর না সাজলেও চকচক করে। শোনো, এই মেয়েটাকে দেখছি তোমার আনিস ভাইয়ের জন্য। ভালো হবে না? দেখো দেখো। সাবরিনা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। তাসনুবা মেয়েটার দিকে তাকালো। একটা ব্লু সাদা রঙের সালোয়ার কামিজ পরেছে। মাঝে মধ্যে শাহিদা বেগম, আশরাফ, আনিস যেখানে দাঁড়িয়েছে সেদিকে লাজুক ভঙ্গিতে তাকাচ্ছে। এটা ঠিকঠাক আছে। তাসনুবা বলল, আনিস ভাইয়ের কচি মেয়ে পছন্দ দেখছি। আচ্ছা আচ্ছা, থুরথুরে বুড়োগুলো কচি মেয়ে পছন্দ করে আজকাল, সেখানে আনিস ভাই ইটস ওকে। সাবরিনা বলল, না না, একদম না। আনিস ডাকলো, ভাবি খেতে আসো, কথা পরে বলবে। তুমি খেয়েছো? নুভা নিজের দিকে আঙ্গুল তাক করে বলল, আমি হ্যাঁ, খেয়েছো? আমি বিয়ে বাড়িতে খেতে আসি না, ঘুরবো ফিরবো, ছবি তুলবো। বেশ ভালো, আমরা সবাই খেতে এসেছি। ভাবিকে ছেড়ে দাও, খেয়ে আসো। আমি ধরে রেখেছি? আশ্চর্য। সাবরিনা চলে গেল শাহিদা বেগমের সাথে। আনিস খুঁজে খুঁজে দেখছে তার পরিচিত আর কে কে খেতে বসেনি। হাত তুলে আশরাফকে ডাকলো, ভাইয়া,
আশরাফ তার দিকে তাকালো। বাবুকে কোলে নিতে হবে, তোর ভাবি খেয়ে উঠুক, আমি পরে খাবো। ওকে শাওনের কোলে দেব, খেতে বসে যাও তুমি, এখন আমাকে দাও। আশরাফ তার ছেলেকে আনিসের কোলে দিল। আনিস তাকে নিয়ে শাওনের দিকে চলে যাচ্ছিল। তখনই তাসনুবা তিতলির কাছে ছুটছিল, মুখোমুখি পড়ে যেতেই বলল, কংগ্রাচুলেশনস। আনিস বলল, কিসের জন্য? এ কি, যেদিকেই যাচ্ছি সেদিকেই আপনার প্রমোশন শুনতে পাচ্ছি। ও থ্যাঙ্কস। না খেলে ওদের সাথে বসে যাও। খাবো না আমি। রসিক শীতেও মরে, ভাতেও মরে। হোয়াট? আনিস সোজা চলে গেল। খাওয়া দাওয়া শেষ হতে চেয়ারে বসে বসে মেয়েটাকে দেখছিল ঝিমলি আর সাবরিনা। তখনই তাসনুবা তিতলির হাত ধরে টেনে এনে নিয়ে যাচ্ছিল সাজঘরে। লিপস্টিক সরে গিয়ে কি বাজে দেখাচ্ছে তিতলিকে। আগে সে তিতলিকে একটা চড় দেবে, কারণ তার পছন্দের ড্রেস না পরে পড়েছে ছোট ভাইয়ার পছন্দের ড্রেস, যেটা তাকে মানায়নি। দ্বিতীয়ত সে নাকি শাইনার জন্য টিস্যু পেপারে মুড়ে ফ্রাইড চিকেন নিয়েছে ব্যাগের মধ্যে। তৃতীয়ত লিপস্টিক দিয়েছে সে না বুঝে। চতুর্থত সে বেশি করে ব্লাশন দেওয়ায় তাকে পুতুলের মতো দেখাচ্ছে। পঞ্চমত সে জুতা পরেছে যেটা ড্রেসের সাথে মানানসই নয়। তাই তিতলি একটা চট ডিজার্ভ করে। তাকে রেগে মেগে তিতলিকে নিয়ে যেতে দেখে ঝিমলি বলল, এই ননদিনী। তাসনুবা শুনতে পেল না। ঝিমলি আবারও ডাকলো, এই ননদিনী রায়বাঘিনী। তাসনুবা থেমে ঘাড় ফিরিয়ে তাকালো। কি হয়েছে আপনার? এত রাগ কেন? এত রাগ নিয়ে আপনি যাবেন কার কাছে বলুন তো? কোথাও যাব না। এত রাগ সামলাবে কি? তাসনুবা থেমে গেল। সাবরিনা ঝিমলি দুজনাই নিজেদের মধ্যে তার কথা বলতে বলতে হাসছে। তাসনুবা বলল, আমি নিজেকে সামলাতে জানি। ওরা আবারও হাসলো। আচ্ছা, তিতলিকে আস্তে করে মারিয়েন, বাচ্চা মেয়ে। তিতলি হঠাৎ করে বলল, আপু এই দেখো, শাইনা মেজো ভাবি, শাইনার সাথেই পরে, ওটার সাথে আনিস ভাই বিয়ে হবে। ও ও কতদিন পর বাড়িতে বিয়ে নামবে। তাসনুবা তার আঙ্গুল অনুসরণ করে তাকালো। ওই মেয়েটার আশেপাশে শাওন, আনিস, তৌসিফ, আশরাফ, রায়হান সবাই দাঁড়িয়ে কথাবার্তা বলছে। আরও একজন সাথে আছে, মেয়েটির ভাই হবে হয়তো। তিতলি বলল, হাত ছেড়ে দাও, আমাকে ওই মেয়েটার ছবি তুলতে হবে। বলেই সে তাসনুবার হাত থেকে নিজেকে ছাড়িয়ে দৌড়ে দৌড়ে চলে গেল মেয়েটার পাশে। বিকেলের দিকে শায়নাকে আনব্লক করেছে তাজদার সিদ্দিকী। কোনো মেসেজ দেয়নি। শায়না শুধু খেয়াল করলো তাকে আনব্লক করেছে, সাথে সাথে সেও এদিক থেকে তাজদারকে ব্লক করে দিল। শোধবোধ হওয়া দরকার। তিতলি বিয়ে খেয়ে এসে ঠুসে ঠুসে ঘুমাচ্ছে, হাত পা ছড়িয়ে ছিটিয়ে। কোথাও গেলে সেখান থেকে আসার পর তাকে ঘুমাতে হয়। ঘুম ভাঙলো নিজের ফোনে রিংটোনের শব্দে। বালিশের পাশ থেকে ফোনটা হাতে নিয়ে কল রিসিভ করলো সে। কানে দিতেই তাজদারের গলা শুনে লাফিয়ে উঠল। তিতলি, জি ভাইয়া। শাইনার ফোনটা নিয়ে ভাইয়ার নাম্বার সব জায়গা থেকে আনব্লক করো। তিতলি শুরুতেই কিছু বুঝতে পারলো না, মানে কে কাকে ব্লক করেছে। তাজদার বলল, শুনতে পেয়েছো? হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। কোথাও যেতে হলো না। ওয়ার্ড্রপের উপরে শায়নার ফোনটা পাওয়া গেল, কিন্তু লক খোলার পাসওয়ার্ড জানা নেই। অগত্যা ফোনটা নিয়ে শায়নার কাছে ছুটতে হলো। লন্ডনের ক্যানারি ওয়ার্ফের 33 তলা একটা আধুনিক টাওয়ারে তাজদারের অফিস। এখন সেখানে স্থানীয় সময় দুপুর 1টা। দিনের আলো ঝলমলে হলো। বিশাল কাচের জানালা দিয়ে দেখা যাচ্ছে ঘন সাদা মেঘে দ্রুত আনাগোনা। তাজদার 33 তলার ক্যান্টিনের একটা কোণে লম্বা গ্রানাইট কাউন্টারের পাশে একা বসে আছে। তার সামনে প্লেটে রাখা কারি উইথ গার্লিক নান, সুশি রোলস, চিকেন টিক্কা কাবাব, ফ্রেশ অরেঞ্জ জুস। বাম দিকে ল্যাপটপ খোলা, যদিও তার মনোযোগ এখন ফোনে। সে আরাম করে হেলান দিয়ে বসলো। ধূসর রঙের পিস স্যুটটি তার সুঠাম শরীরে নিখুঁতভাবে মানিয়েছে। সাদা ক্রিম শার্টের ওপর গাঢ় নেভি ব্লু টাইটা আলতো করে বাঁধা। বুকের পকেটে সামান্য উকি দিচ্ছে একই রঙের পকেট স্কোয়ার। সে ফোনটা হাতে নিয়ে বসে রইল। কপালটা বরাবরের মতোই কুঁচকে আছে। শায়না বাড়ির পেছনে বেরিয়েছে একটু হাঁটতে। ঘরে ভালো লাগছিল না। সন্ধ্যা 7টা তার দাদিমা এসেছে তাকে দেখে। দাদিমার সাথে কথাবার্তা বলছিল সে। দাদিমা মজা করছে তার সাথে, তাজদারের ব্যাপার নেই। ঠিক তখনই তিতলি গেল তার কাছে, বলল, শাইনা পাসওয়ার্ড বলো। শায়না তার দিকে ফিরল, অবাক হলো। কেন? আরে বলো না, কত? শায়না পাসওয়ার্ড বলল। তিতলি লক খুলে তাজদারকে সব জায়গা থেকে আনব্লক করে শায়নাকে ফোনটা ধরিয়ে দিয়ে চলে গেল। আনব্লক করার সাথে সাথে কল ভেসে এলো তাজদার সিদ্দিকীর। শায়না সময় দেখে নিল। এখন তো অফিসে থাকার কথা, ফোন দিচ্ছে কেন? সে কিছুক্ষণ ফোনের দিকে চেয়ে রইল। কল কেটে গেল, আবারও কল এলো। দাদিমা বলল, বউ পাগল, সোনা মিয়া নাকি? শায়না বলল, ধর ধর ফোন ধর। শায়না ফোন রিসিভ করে দাদিমাকে ধরিয়ে দিল। সাথে সাথে তাজদার সিদ্দিকী গমগমে গলায় বলল, শাইনা লাস্ট টাইমে ফোন দিয়েছি, খবরদার ব্লক করবে না। যথেষ্ট সুদ নিয়েছো। আমি অফিস থেকে ফিরে কল করছি, সাথে সাথে যেন পাই। দাদিমা তার কথাগুলো বুঝলেন না, ধীরে ধীরে ডাকলেন, না জামাই। তাজদার সিদ্দিকী একটু চুপ থেকে ডেকে উঠল, দাদু। দাদিমা হাসলেন। হ্যাঁ। তাজদার সালাম দিয়ে এসে বলল, শাইনা কোথায়? দাদিমা সালাম নিয়ে বললেন, আছে পুকুর ঘাটে।
কেমন আছেন আপনি? আছি ভালো, মাঝে মধ্যে ফোন টোন দিও নাচ জামাই, তোমার সাথে কথা বলতে ইচ্ছে করে। হ্যাঁ দেব, এখন প্রচুর ব্যস্ততা যাচ্ছে, তাই সময় হয়ে উঠতেছে না। সময় করে দেব। বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ আছে, শানু নিয়ে কথা বল। শায়না এগিয়ে এলো, ফোনটা দাদির হাত থেকে নিয়ে কানে চাপা দিল। একটা দীর্ঘশ্বাস ভেসে এলো, তীক্ষ্ণ স্বরে বলল, বিজি টাইমে কল কেন? শায়নার দিক থেকে আর কিছু বলার আগে তাজদার শান্ত ধীরস্বরে উত্তর দিল। একটা মানুষ আমাকে ব্লক করে দিয়েছে, তাই পেইনফুল। শায়না চুপ করে রইল। শোধবোধ হয়ে গেছে নাকি আরো রাখা উচিত? তাজদার শান্তভাবে মাংসের একটা ছোট টুকরা মুখে তুলে নিল, গলার স্বর সামান্য নরম করলো। আমি অফিস থেকে ফিরে কল দেব, সাথে সাথে যেন পাই, জরুরি কথা আছে। তুমি বাইরে কি করছো এই ঠান্ডার মধ্যে? ঘুরছি, সবাই বলে আমি নাকি হাঁটা চলা করি না, তাই হাঁটতে বেরিয়েছি। আপনার খাওয়া শেষ? খাচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে ব্লক করুন। তাজদার বলল। আমি কিন্তু। শায়না তার কথা কেড়ে নিয়ে বলল, মস্করা বোঝেন না যখন তখন করতে যান কেন? আমার সাথে আর কখনো মস্করা করবেন না। আপনি করতে পারেন, কিন্তু আমি করলেই রেগে যান আপনি। আমি আজকের পর থেকে আপনার সাথে জীবনেও আর মস্করা করব না। শেষের কথাটা মনে হলো সে অভিমান করে বলেছে। অন্তত তাজদারের কানে এমন শোনালো। ব্লক দেওয়া অবশ্যই ভুল হয়েছে, কিন্তু এই মেয়ে কখনো তার শূন্যতা অনুভব করছে কিনা সেটা হয়তো কখনোই তার পক্ষে জানা সম্ভব হবে না। শায়না মমতাজ নিজেকে তার সামনে কখনোই খোলা খাতার মতো মেলে ধরবে না। সুখী দম্পতির চাদরে ঢাকা এই নীরব বিক্ষোভের সংসার আর কতদিন চলবে জানা নেই। তাজদার সিদ্দিকী এবার ধীরে ধীরে হাল ছেড়ে দিচ্ছে। তার এত আগ্রহ সত্যি কমানো দরকার। একপাক্ষিক ভালোবাসার বোঝা আর কতক্ষণ বহন করা যায়। শায়নার চুল খোলা, ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে সে সাজগোজ করছে। রাতে স্কিন কেয়ার করে ঠোঁটে হালকা লিপস্টিক দিয়েছে, এখন হাতে চুড়ি পরছে। সাজগোজ করলে তার মন ভালো হয়ে যায়, বোরিংনেস কমে। তাজদার সিদ্দিকী এখনই কল দেবে, সহজে ছাড়বে না। 1.5-2 ঘন্টা এই সেই কথা বলতেই থাকবে। অবশ্য আজকে অন্য কাজও ছিল, তাই এখনো ফোন করে কিছু জানায়নি। তিতলি কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে আর মাঝে মধ্যে এক চোখ খুলে শায়নাকে দেখছে। শায়না সেটা খেয়াল করলো, বলল, বাদনি ওঠো, সাজিয়ে দিই। ঘুমের ভান করে কোনো লাভ নেই। তিতলি ফিক করে হাসলো, লাজুক ভঙ্গিতে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।